আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড পিডি। আজ আমরা ক্লাস 9 এর টোনস ইন স্টেটমেন্ট 4.3.3 যে পার্টটি রয়েছে, যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটি করব। এখানে প্রথমেই বলা আছে, নাও রিড দ্য ফলোইং নোট অন দি অথর ফার্স্ট অ্যান্ড দেন দ্য টেক্সট, লেটার ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন। অর্থাৎ এখানে একজন লেখক সম্পর্কে প্রথমে নোটটি পড়তে বলা হয়েছে, যে টেক্সটটি রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে নোট অন দি অথর, অর্থাৎ লেখক সম্পর্কে। বেসিক্যালি তিনি একজন লেখিকা, হ্যাঁ, তার সম্পর্কে পড়তে বলা হয়েছে এবং পরে জোড়ায় বা দলে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো পড়তে বলা হয়েছে। প্রশ্নের আগে একটি টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটা নেওয়া হয়েছে যে অথর আছে জেন অস্টেন, তার একটি লেখা প্রাইড এন্ড প্রেজুডিসের একটা অংশ বিশেষ রয়েছে, সেখান থেকে আমাদের এই 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে আমরা টেক্সটটা পড়ে এই 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার একটা স্যাম্পল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার আগে শুরুতেই আবার বলে নেওয়া যায় যে টোনস ইন স্টেটমেন্ট 4.3.3 যেটি হচ্ছে বিবৃতিতে কণ্ঠস্বর সমূহ 4.3.3, এখানে কম্পিটেন্সি টু অ্যাবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেনটেন ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন, অর্থাৎ যোগ্যতা 2 অভিব্যক্তির স্বচ্ছতা যাচাই রাখার জন্য বা বজায় রাখার জন্য টোনালিটি, কণ্ঠস্বর বা স্বরভঙ্গি তৈরি করার ক্ষমতা আমরা অর্জন করব, এবং এর ফোকাস থাকবে দ্য ইউজ অফ টোনালিটি ইন দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য বা টেক্সটের স্বরভঙ্গির ব্যবহার। প্রথমেই নোট অন দ্য অথর, অর্থাৎ লেখক সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে বা দ্রষ্টব্য রয়েছে সেটা আমরা জানবো। প্রথম সেন্টেন্সে বলা আছে, জেন অস্টেন 1775 to 1817 was a famous English author renowned for her masterpiece Pride and Prejudice. জেন অস্টেন, যিনি 1775 থেকে 1817 পর্যন্ত তার জীবদ্দশায় তিনি একজন বিখ্যাত ইংরেজ লেখিকা ছিলেন, যিনি তার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য বিখ্যাত। সাধারণত মাস্টারপিস শব্দটা ব্যবহার করা হয় এমন কোনো লেখা বা কাজের জন্য যেগুলো জগৎ বিখ্যাত হয়ে থাকে এবং যে কাজের জন্য সেই ব্যক্তি বা লেখিকা বা লেখক বা যিনিই হন না কেন, তিনি সবার নিকট পরিচিত থাকেন সারা বিশ্বে। Her stories beautifully capture how people behaved and interacted in the 19th century. তার যে গল্পগুলি রয়েছে সেগুলো 19 শতকে যে মানুষরা ছিল বা লোকেরা ছিল, তারা কিভাবে আচরণ করত এবং একে অপরের সাথে কথা বলতো তা সুন্দরভাবে ধারণ করে। With her clever humor and careful observations, Austen's books are still loved today. তার কুশলী হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণের কারণে, অর্থাৎ এই কুশলী হাস্যরস এবং সতর্কভাবে পর্যবেক্ষণ যিনি করতেন, সেই পর্যবেক্ষণগুলা তার বইয়ে বিদ্যমান থাকার কারণে অস্টিনের বইগুলো আজও জনপ্রিয় বা প্রিয় হয়ে আছে সবার মনে। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. তাকে একজন ক্লাসিক লেখিকা হিসেবে বিবেচনা করা হয়। কনসিডার্ড মানে বিবেচনা করা। তো যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন, অর্থাৎ আন্ডারস্টুড সোসাইটি ডিপলি অ্যান্ড রোড স্টোরিজ দ্যাট আর ট্রুলি স্পেশাল, এবং এমন গল্প লিখেছেন যা সত্যিই বিশেষ অথবা স্বতন্ত্র। Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners, and relationship with wit and charm. জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস হলো একটি ক্লাসিক উপন্যাস, নভেল মানে হচ্ছে উপন্যাস, যা বুদ্ধি এবং কমনীয়তার সাথে সমাজ, আচার আচরণ এবং সম্পর্ককে বিশ্লেষণ বা অনুসন্ধান করে। অর্থাৎ এটা একটি ক্রিটিক্যালি এক্সপ্লেইনড একটি নোভেল, যেখানে আমরা আসলে বিভিন্ন সমাজের বিহেভিয়ার, আচার আচরণ এবং তাদের সম্পর্কগুলো এখানে খুঁজে পাওয়া যায়। স্পেশালি সেটা হচ্ছে 19 শতকের, যেটা আমরা খুঁজে পাই জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসে। এখন আমরা টেক্সটে আসলাম, টেক্সট এ। এখানে টেক্সট এ দেওয়ার অর্থ হচ্ছে এই এক্সপেরিয়েন্স, অর্থাৎ টোনস ইন স্টেটসমেন্টে আমরা আরেকটি টেক্সট বি দেখতে পাবো, যেখানে আমরা আরেকটি গল্প পাবো। তো এটা পরবর্তী লেসনগুলোতে পাওয়া যাবে। আসলে টেক্সট এ এখানে হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কিছু অংশবিশেষ যেটা বইয়ে দেওয়া আছে, সেটাই আমরা প্রথম থেকে পড়ব।
মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান। এখানে মিস্টার কলিন্সের কথা বলা হচ্ছে, যিনি একটি ক্যারেক্টার এই গল্পের বা নোভেলের। ওয়াজ নট এ সেন্সিবল ম্যান, তিনি একজন বিচার বুদ্ধি সম্পন্ন বা বিবেকবান মানুষ ছিলেন না। And the deficiency of nature had been but little assisted by education or society. তো তিনি তো বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেনই না, বরঞ্চ তার মধ্যে প্রাকৃতিক যে নলেজ ছিল, যা প্রকৃতি, হিউম্যান নেচার যেটাকে বলে, অর্থাৎ মানব প্রকৃতি, তারও কিছু ঘাটতি ছিল, কিন্তু সেটা কিছুটা হ্রাস পেয়েছিল, কিছুটা কমেছিল তার এডুকেশন আর সোসাইটির কারণে। তিনি তো বিচার বুদ্ধি সম্পন্ন ছিলেনই না, বরঞ্চ তার মধ্যে মানব যে প্রকৃতি ছিল তার ঘাটতি ছিল। কারণ ছিল, তিনি শিক্ষা এবং সমাজ থেকে যেরকম সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল বা সাহায্য পাওয়ার কথা ছিল, সেটা তিনি পাননি। The greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father. এর আরো বিশদ ব্যাখ্যা এখানে করা আছে, অর্থাৎ গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ, তার জীবনের বেশিরভাগ মুহূর্তই, বেশিরভাগ সময় কি হয়েছে, হ্যাভিং বিন স্পেন্ট আন্ডার গাইডেন্স অফ এন ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার। তার বাবা, যিনি ছিলেন কৃপণ এবং মূর্খ, তার অধীনে থাকার কারণেই তার বেশিরভাগ সময় তার আন্ডারে কেটেছে। এ কারণেই তার হিউম্যান নেচারের ডিফিসিয়েন্সিটা আমরা দেখতে পাই, অর্থাৎ প্রাকৃতিক নলেজ যেটা ছিল বা মানব প্রকৃতি, তার অভাব ছিল। অ্যান্ড দো হি বিলং টু ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিস, এবং যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিলেন বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, হি হ্যাড মেয়ারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস, তিনি যেগুলো না করলেই নয়, অর্থাৎ সেই প্রয়োজনীয় শর্তাবলী তিনি মেনে চলতেন, নিয়ম কানুন মেনে চলতেন, ইউনিভার্সিটি বা সোসাইটির নিয়ম কানুন শুধু যা না মানলেই নয়, তিনি তাই পালন করতেন। এখানে মেয়ারলি শব্দটির অর্থ হচ্ছে কেবলমাত্র। উইদাউট ফর্মিং অ্যাট ইট এনি ইউজফুল অ্যাকোয়েন্টেন্স, অর্থাৎ কোনো দরকারি পরিচয় বা পরিচিতি তৈরি না করেই যে যতটুকু দরকার ছিল ততটুকু কাজই তিনি করতেন। এখানে অ্যাকুইন্টেন্স শব্দটির অর্থ হচ্ছে পরিচিতি বা সম্পর্ক তিনি তৈরি করেননি কারোর সাথে বিনা প্রয়োজনে। তাহলে আমরা এই পুরোটুকু আমরা বুঝতে পারলাম, এই পুরো বড় একটি লাইন যেখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে। এখানে বোঝা গেল যে মিস্টার কলিন্স তিনি একজন বিবেকবান মানুষ ছিলেন না। তার আ মানব প্রকৃতির যে নলেজটা ছিল তার কিছুটা ঘাটতি ছিল। এর কারণ হচ্ছে, অনেকটা কারণ হচ্ছে তার বাবা, যিনি কিনা একজন নিরক্ষর এবং কৃপণ পিতা ছিলেন, তার ডমিনেশন একটা ফ্যাক্টর। তার আন্ডারে তার জীবন কেটেছে। অর্থাৎ শিক্ষা এবং সমাজটা তেমন তার উপলব্ধি হয়নি, এবং যদিও তিনি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত ছিলেন, তিনি শুধুমাত্র অল্প যেসব কাজ না করলেন নয়, সেগুলো করতেন, এবং কারো সাথে তার তেমন কোনো বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে ওঠেনি। The subjection in which his father had brought him up had given him originally great humility of manner. এই কথাটির অর্থ হচ্ছে, তার পিতা তাকে যে বশ্যতা বা নিয়ন্ত্রণ দিয়ে লালন পালন করেছিলেন, তা তাকে প্রকৃতপক্ষে, তা প্রথমে তাকে খুব নম্র করে তুলেছিল। অর্থাৎ তার বাবার যে নিয়ন্ত্রণ ছিল সেটা একটু খুব সম্ভবত হার্ড ছিল, যে কারণে বাচ্চাটি, মানে যে পরিবারের পিতামাতা একটু শক্ত থাকে, কঠোর থাকে, দেখা যায় যে তাদের বাচ্চারা একটু নরম বা ভদ্র স্বভাবের হয়, যেটা ঘটেছিল মিস্টার কলিন্সের ক্ষেত্রেও। বাট it was now a good deal counteracted by the self-conceit of a weak head. কিন্তু একটি দুর্বল মাথার বা যে হালকা মাথা, আমরা বলি না যে ওর মাথায় কিছু নাই, অর্থাৎ যে মাথা দুর্বল, যে মাথা কিছু জ্ঞান বা বুদ্ধির অভাব রয়েছে, যে কারণে তার আত্ম অহংকার দ্বারা এই যে নম্রতা যে ছিল, তার ভদ্রতা যে ছিল, সেটা প্রতিহত হয়েছে, অর্থাৎ কাউন্টার অ্যাক্টেড হয়েছে। অর্থাৎ আগে ছিল হিউমিলিটি, অর্থাৎ নম্রতা, পরবর্তীতে এই নম্রতাটা চলে গিয়েছে। কিসের কারণে? বাই দ্য সেলফ কনসিট, অর্থাৎ আত্ম অহংকারের কারণে কিছুটা। লিভিং ইন রিটায়ারমেন্ট, এবং কিছুটা হয়েছে তার একাকী থাকার কারণে, একাকী থাকার কারণে।
ঠিক আছে? রিটায়ারমেন্ট এখানে অবসর বলতে বোঝায়নি। এখানে বোঝানো হয়েছে অবসর নিলে মানুষ যেরকম একা থাকে, সেই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ একা থাকার কারণে এবং তার মাথায় তেমন জ্ঞান বুদ্ধি না থাকার কারণে এটা হয়েছে কিছুটা। অ্যান্ড the consequential feelings of early and unexpected prosperity, এবং বেশ কিছুটা হয়েছে অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ। অর্থাৎ তিনি অল্প বয়সেই বেশ কিছু তার প্রাপ্তি ঘটেছে। তিনি ধনী হয়েছেন, যার ফলে তিনি আত্মঅহংকারী হয়েছেন, যেটা তার ছোটবেলায় যে হিউমিলিটি অফ ম্যানার ছিল বা নম্রতা ভদ্রতা ছিল, তার পুরোপুরি অপোজিটটা হয়েছে যখন তিনি বড় হয়েছেন। A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant. তিনি ভাগ্যবান হয়েছিলেন যখন তিনি লেডি ক্যাথরিন ডি বার্গের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যিনি তাকে হান্সফোর্ডের পাদ্রী হিসেবে কাজটি সুপারিশ করেছিলেন। অর্থাৎ এখানে লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট। হান্সফোর্ড একটি চার্চের নাম যেখানে আসলে পদটি ফাঁকা ছিল পাদ্রীর। তখনই তার সাথে পরিচয় হয় লেডি ক্যাথরিন ডি বার্গের। And the respect which he felt for her high rank and his veneration for her as his patroness. তিনি দুইটি কারণে এই লেডিকে তিনি প্রচুর সম্মান করতেন। একটি হচ্ছে যে তার যে লেডি রয়েছে তার উচ্চ পদের জন্য সম্মান অনুভব করতেন, এবং কলিন্সের পৃষ্ঠপোষক হিসেবে লেডি ক্যাথরিন ডি বার্গের প্রতিও তার শ্রদ্ধা ছিল। অর্থাৎ যেহেতু তিনি তাকে পাদ্রির পোস্টে নিয়োগ দিয়েছিলেন, সুপারিশ করেছিলেন, ক্যাথরিন ডি বার্গ কলিন্সের আসল পৃষ্ঠপোষক ছিলেন, যে কারণে মিস্টার কলিন্স তাকে শ্রদ্ধা করতেন। মিংলিং উইথ এ ভেরি গুড অপিনিয়ন অফ হিমসেলফ, তিনি আরো করতেন বিকজ তিনি নিজের সম্পর্কে খুব ভালো মতামত তিনি পেতেন তার কাছে গিয়ে, নিজেকে তার কোঠায় ভাবতে শুরু করতেন। অফ হিজ অথরিটি অ্যাজ এ ক্লার্জিম্যান, তিনি পাদ্রী হিসেবেও যে তার কর্তৃত্ব ছিল সেটা নিয়ে তিনি নিজের প্রতি একটি অহংকার বোধ করতেন। অ্যান্ড হিজ রাইট অ্যাজ এ রেক্টর মেড হিম অল টুগেদার এ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড অবসিকিউয়াসনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড হিউমিলিটি। অর্থাৎ শুধুমাত্র পাদ্রী হিসেবেই কর্তৃত্বই নয়, বরং একজন রেক্টর হিসেবে তার যে অধিকার ছিল সেই সব গুরুত্বপূর্ণ গুণাবলী তার মধ্যে এক ধরনের সংমিশ্রণ তুলে ধরে, যেটাকে বলা হচ্ছে গর্বিত বোধ, অবাধ্যতা এবং নিজেকে গুরুত্ব এবং নম্রতার সংমিশ্রণে একজন মিশ্রিত চরিত্রের অধিকারী করে তুলেছিল। এখানে প্রাইড শব্দটির অর্থ হচ্ছে গর্ব, অবসিকুয়াসনেস মানে হচ্ছে অবাধ্যতা বা অতিরিক্ত অহংকার নিজের প্রতি সেলফ বিলিভ, তারপর সেলফ ইম্পর্টেন্স অর্থাৎ নিজেকে গুরুত্ব দেওয়া, অ্যান্ড হিউমিলিটি অর্থাৎ নিজে আবার নম্রতাও রয়েছে। এই নম্রতাটা আমরা দেখতে পাই যখন মিস্টার কলিন্স ক্যাথরিন ডি বার্গকে সম্মান করে চলেন। অর্থাৎ তিনি অতিরিক্ত গর্বিতও, আবার নিজের মধ্যে এক ধরনের অহংকার বোধ রয়েছে, আবার তার মধ্যে একটি নম্রতার সংমিশ্রণও দেখা যাচ্ছে। আগেই বলেছি যে এটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে উদ্ধৃতি হিসেবে এসেছে একটি ছোট্ট অংশ। আমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো করব। লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। প্রথম প্রশ্নই ছিল হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড, মিস্টার কলিন্সের শৈশব কেমন ছিল। আমরা উত্তরে লিখতে পারি মিস্টার কলিন্স চাইল্ডহুড ওয়াজ ক্যারেক্টারাইজড বাই দি ইনফ্লুয়েন্স অফ হিজ ইলিটারেট and miserly father who controlled him to a humble upbringing and which did not provide much support for his natural intelligence. এর অর্থ হচ্ছে মিস্টার কলিন্সের শৈশব তার নিরক্ষর এবং কৃপণ পিতার প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছিল, যিনি তাকে নিয়ন্ত্রণ করেছিলেন একটি নিরহংকার লালন পালনের জন্য, যেটা আসলেই আমরা দেখতে পাই যে তিনি খুবই হাম্বল ছিলেন তার প্রাথমিক জীবনে, এবং যা তার স্বাভাবিক বুদ্ধিমত্তা গড়ে তোলার জন্য খুব বেশি সুযোগ দেয়নি বা সাহায্য করেনি। কারণ কেউ যখন কোনো চাপে বড় হয়, একটা ইনফ্লুয়েন্সে বড় হয়, তখন ন্যাচারালি গ্রো করার সুযোগ তার থাকে না।
বি প্রশ্নটি ছিল হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? মিস্টার কলিন্সের বাবা তাকে কিভাবে প্রভাবিত করেছিলেন? আমরা লিখতে পারি মিস্টার কলিন্স ফাদার গ্রেটলি ইনফ্লুয়েন্সড হিম থ্রু হিজ স্ট্রিক্ট আপব্রিঙ্গিং। হ্যাঁ, কঠোরভাবে লালন পালনের কারণে মিস্টার কলিন্সের বাবা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন, হুইচ ইনিশিয়ালি ইনস্টিলড হিউমিলিটি, যেটা প্রাথমিকভাবে তার মধ্যে একটি নম্রতা তৈরি করেছিল in Mr. Collins, but later led to him becoming more conceited as he grew older. কিন্তু পরবর্তীতে তিনি যখন বড় হন তার সাথে সাথে তিনি অহংকারীও হয়ে ওঠেন। সি নাম্বার প্রশ্নটি ছিল হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বার্গ? কোন সৌভাগ্যের ঘটনা জনাব কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল? আমরা লিখতে পারি মিস্টার কলিন্স ওয়াজ ইন্ট্রোডিউসড টু লেডি ক্যাথরিন ডি বার্গ থ্রু এ ফরচুনেট চান্স when the position of the clergyman in Hunsford became vacant. She recommended him for a clergyman position in Hunsford. হান্সফোর্ডের পাদ্রির পদ খালি হয়ে গেলে একটি সৌভাগ্যজনক সুযোগের মাধ্যমে মিস্টার কলিন্সের সাথে লেডি ক্যাথরিন ডি বার্গের পরিচয় হয়েছিল। তিনি তাকে হান্সফোর্ডে পাদ্রি পদের জন্য সুপারিশ করেছিলেন, যে কারণে আমরা পরবর্তীতে দেখতে পাই ক্যাথরিন ডি বার্গ একজন পৃষ্ঠপোষক হিসেবে বা পেট্রোনেস হিসেবে মিস্টার কলিন্সের পেট্রোনেস হিসেবে কাজ করেছিলেন। ডি প্রশ্নটি ছিল হোয়াট ডাজ এ মিক্স অফ প্রাইড, হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স? অহংকার এবং নম্রতা বা স্বগুরুত্ব এবং বাধ্যতার মিশ্রণ মিস্টার কলিন্স সম্পর্কে আমাদের কি বলে? অর্থাৎ মিস্টার কলিন্সের এই বৈশিষ্ট্যগুলো আমরা বইয়ে খুঁজে পাই। তাহলে এগুলা কি বুঝায়? তো আমি প্রশ্নের উত্তর দিতে পারি দ্য ফ্রেজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড ওবিডেন্স সাজেস্ট দ্যাট মিস্টার কলিন্স হ্যাজ কনফ্লিক্টিং কোয়ালিটিস। যেহেতু তার মধ্যে অহংকার, নম্রতা, আবার নিজেকে বেশি গুরুত্ব দেয়, আবার আনুগত্যও করেন, একজনের কথাও শুনেন, এই মিশ্রণটি যে রয়েছে, এই শব্দগুচ্ছটি আমাদের এই বুঝায় যে বা পরামর্শ দেয় যে মিস্টার কলিন্সের পরস্পর বিরোধী কিছু গুণাবলী রয়েছে, অর্থাৎ একটি গুণাবলীর অপোজিট গুণাবলীও তার মধ্যে দেখা যায়। হি ফিলস প্রাউড অফ হিজ পজিশন অ্যান্ড অ্যাচিভমেন্টস, তিনি তার অবস্থান এবং কৃতিত্বের জন্য গর্বিত বোধ করেন। ইয়েট হি অলসো শোজ হিউমিলিটি সামটাইমস অ্যান্ড ওবেস লেডি ক্যাথরিন, তবুও বা এর মধ্যেও তিনি মাঝে মাঝে নম্রতাও দেখান এবং বিশেষ করে লেডি ক্যাথরিনের আনুগত্য করেন। সর্বশেষ প্রশ্নটি ছিল ই, যেটিতে বলা আছে হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দি অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স? লেখিকা মিস্টার কলিন্সের মাধ্যমে সমাজ সম্পর্কে কোন ধারণা প্রকাশ করতে পারেন? এখানে আমরা লিখতে পারি থ্রু মিস্টার কলিন্স the author might have criticized the influence of their upbringing and social connection on individuals' behavior and attitude. অর্থাৎ মিস্টার কলিন্সের যে চরিত্র, এর মাধ্যমে লেখিকা ব্যক্তিদের আচরণ এবং মনোভাবের উপর তাদের লালন পালন এবং সামাজিক সংযোগের প্রভাবের সমালোচনা করতে পারেন। অর্থাৎ সমাজের সংযোগের কারণে বা লালন পালনের প্রভাবের কারণে একজন মানুষের মন মানসিকতা, তার আচার আচরণ যে কিভাবে প্রভাবিত হতে পারে সে কথাটি এখানে বলেছেন। মিস্টার কলিন্স ক্যারেক্টার রিফ্লেক্টস হাউ সোশ্যাল নর্মস and opportunities can shape one's sense of self-importance and humility, and how these traits can sometimes be contradictory. অর্থাৎ মিস্টার কলিন্স চরিত্রটি প্রতিফলিত করে যে কিভাবে সামাজিক নিয়ম এবং সুযোগগুলি একজনের আত্মগুরুত্ব ও নম্রতার বোধকে রূপ দিতে পারে বা গঠন করে, এবং কিভাবে এই বৈশিষ্ট্যগুলো কখনো কখনো পরস্পর বিরোধীও হতে পারে, এটাও এখানে বলা হয়েছে। অর্থাৎ একদিক দিয়ে তো তার সেলফ ইম্পর্টেন্স এবং হিউমিলিটি তার মধ্যে হলো, এর কারণ ছিল তিনি সুযোগ পেয়েছিলেন ক্যাথরিন ডি বার্গের সাথে মেলামেশা করার এবং সোশ্যাল নর্ম ফলো করার। আবার ঠিক একইভাবে আবার অল্প বয়সে তার সমৃদ্ধি ঘটার কারণে তার মধ্যে আত্ম অহমিকাও ছিল, যেটাকে বলা হচ্ছে পরস্পর বিরোধী। তো এই ছিল প্রশ্নগুলোর উত্তর। 4.3.3 খুবই ইম্পর্টেন্ট একটি লেসন।
যেখানে আমরা ক্যাথরিন ডি বার্গ এবং মিস্টার কলিন্সের মতো ক্যারেক্টার পাই, এবং জেন অস্টেন, যিনি একজন বিখ্যাত লেখিকা, যার লেখায় 19 শতকের বিভিন্ন মানুষের আচার আচরণ ফুটে উঠেছে। তো আজকে আমরা এখানেই লেসন শেষ করব। পরবর্তী লেসনের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। হ্যাভ এ গ্রেট ডে। আল্লাহ হাফিজ।